দর্শক, মার্কেন্টাইল ব্যাংক ও বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের সহযোগিতায় আরটিভির সাপ্তাহিক অনুষ্ঠান মনের কথায় সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি নুসরাত সাবরিন চৌধুরী, পাওয়ার্ড বাই বেনিবুনন। আমরা অনেকেই আছি সমাজ পরিবর্তনে দারুণভাবে সচেতন, চেষ্টা চালিয়ে যাচ্ছি এবং যুদ্ধ চালিয়ে আসছি দীর্ঘদিন ধরে। সরকারের পাশাপাশি বিভিন্ন প্রতিষ্ঠান মাদকাসক্ত ব্যক্তিদের সুচিকিৎসার মাধ্যমে নতুনভাবে বাঁচতে স্বপ্ন দেখাচ্ছে। আসলে আমরাও স্বপ্ন দেখি মাদকমুক্ত বাংলাদেশ গড়ার। মাদক এমন একটি ভয়ানক জিনিস যা সারা বিশ্ব প্রতিরোধের জন্য বিশেষ দিবস পালন করে থাকে এবং নানান ধরনের সচেতনতামূলক অনুষ্ঠান পালন করে থাকে। দর্শক, মার্কেন্টাইল ব্যাংক এবং বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের সহযোগিতায় আরটিভির মনের কথা অনুষ্ঠানের আজকের বিষয় আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস, শৃঙ্খল ভাঙার আহ্বান, সবার জন্য প্রতিরোধ, চিকিৎসা ও নিরাময়। আমাদের সাথে আছেন দুজন সম্মানিত বিশেষজ্ঞ অতিথি। স্টুডিওতে আছেন মোহাম্মদ হাসান মারুফ, মহাপরিচালক, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, এবং স্টুডিওতে আরও আছেন ডাক্তার মোহাম্মদ ইফতেখারী আলম সিদ্দিকী, মাদকাসক্তি রোগ বিশেষজ্ঞ এবং ব্যবস্থাপনা পরিচালক, এথানা মানসিক ও মাদকাসক্তি চিকিৎসা কেন্দ্র। আসসালামু আলাইকুম, স্বাগতম আপনাদের। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। জি স্যার, প্রথমে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলতে চাই, আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস 2025, এর প্রেক্ষিতে বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপট এবং চ্যালেঞ্জগুলো কিভাবে দেখছেন আপনি? আপনি জানেন যে আমাদের দেশের আমরা কোনো মাদক দ্রব্য উৎপাদন করি না, কিন্তু আমরা ইনোসেন্ট ভিকটিম হিসেবে গোল্ডেন ট্রায়াঙ্গেল এবং গোল্ডেন ক্রিসেন্টের মধ্যখানে অবস্থান করাই আমাদের দেশে আমাদের যে সীমান্ত রেখা রয়েছে সেই সীমান্ত জল এবং স্থল সীমান্ত এবং আকাশপথেও মাঝে মাঝে মাদকের চালানগুলো আমরা আটক করছি। এবং আমাদের দেশে ভারতের সঙ্গে যে সীমান্ত রয়েছে প্রায় 4000 বর্গ কিলোমিটারের বেশি, মায়ানমারের সঙ্গে সীমান্ত রয়েছে প্রায় 300 কিলোমিটার এবং সমুদ্র সীমা রয়েছে প্রায় 500 কিলোমিটার। এই সীমান্তের যে আমাদের রেখা, সেখানে কিন্তু সার্বক্ষণিকভাবে গার্ড দেওয়া সম্ভব হয় না, যার ফলে প্রচুর পরিমাণ বিভিন্ন ধরনের মাদক, বিশেষ করে মিয়ানমার থেকে আসছে ইয়াবা বা এটিএস জাতীয় ড্রাগ, ভারত থেকে আসছে ফেন্সিডিল, হেরোইন এবং অন্যান্য যে মাদকগুলো, সেগুলোর মাধ্যমেই মূলত দেশের ভেতরে আমাদের একটি মাদকাসক্ত গোষ্ঠী গড়ে উঠছে। ইয়াং জেনারেশন সেখানে প্রভাবিত হচ্ছে এবং তাদের বয়সের কারণে হোক বা সামাজিক অবস্থানের কারণে হোক বা বিভিন্ন ধরনের সমস্যাদির কারণে তারা একটা গ্রুপ মাদকের প্রতি ঝুঁকে পড়ছে। সরকারের আন্তরিক প্রচেষ্টা রয়েছে, শিক্ষক মণ্ডলী, ধর্মীয় নেতৃবৃন্দ এবং সর্বোপরি বাবা মা বা পরিবারের অন্যান্য সদস্য সবাই চেষ্টা করছেন আমাদের যে নতুন জনগোষ্ঠী রয়েছে তাদেরকে মাদক থেকে দূরে রাখার। কিন্তু আমাদের জনগোষ্ঠীর যে ব্যাপক অংশ তারুণ্যের স্তরভুক্ত, সবাইকে আমরা সেভাবে দেখে রাখতে পারছি না। বিভিন্ন কারণে, বিভিন্ন অবস্থার প্রেক্ষিতে তারা এবং একটা বয়সের কারণেও কিছু কিছু ক্ষেত্রে ঘটে যাচ্ছে, তারা বিভিন্ন রকমের উৎসাহ থেকে, উদ্দীপনা থেকে এবং চেষ্টা করছে নতুন কিছু স্বাদ গ্রহণের, যার ফলে মাদকের এই করাল গ্রাসে তারা পরিণত হচ্ছে। আমরা সরকারিভাবে, ধর্মীয়ভাবে এবং সামাজিকভাবে শিক্ষা প্রতিষ্ঠানের সহযোগিতায় চেষ্টা করে যাচ্ছি মাদকের আগ্রাসনকে রোধ করতে। আমরা সীমান্তেও চেষ্টা করছি, দেশে যেখানে আমরা মাদকের সন্ধান পাচ্ছি সেখানে আমরা সেগুলোকে আটক করা অভিযান পরিচালনা করছি এবং উদ্ধার করার চেষ্টা করছি। আশা করি সম্মিলিত উদ্যোগে আমরা সফল হব ইনশাআল্লাহ। স্যার ধন্যবাদ। স্যার, আপনার কাছে আমি জানতে চাই, আপনি দীর্ঘদিন যাবত মাদকাসক্তি রোগ নিয়ে কাজ করছেন। স্যার যেটা বললেন যে বর্তমানে কিন্তু তরুণ প্রজন্মের মধ্যে মাদকের ঝুঁকি সবচেয়ে বেশি, এর কারণটা আসলে কি? আসলে এটা ঠিক, এখন তরুণ প্রজন্ম অনেক বেশি মাদকে আক্রান্ত হয়ে যাচ্ছে। কারণ হচ্ছে প্রথমত এটা কৌতূহল অনেক বেশি এদের ভিতরে, এখন ইন্টারনেটের যুগ, অনেক কিউরিওসিটি অনেক বেশি, অপ্রতুল খেলার ব্যবস্থা, মাঠটাট এখন নেই। এখন আসলে আমাদের মানে কোনো এরিয়াতেই সেরকম খেলার কোনো মাঠ বা কোনো পরিবেশ থাকে না, সো দেখা যায় ওরা বাসাতেই থাকে। আর তিন হচ্ছে আরেকটা খুব ইম্পর্টেন্ট ব্যাপার, সেটা হচ্ছে যে ওদের পিয়ার প্রেশার, সঙ্গদোষ এখন অনেক বেশি, পরিবারকে কম সময় দেয়। আগে দেখা যেত পরিবারের সাথে অনেক বেশি সময় একত্র থাকার কারণে, যৌথ পরিবারের থাকার কারণে তারা হয়তো বাইরে কম যেত, বাট এখন দেখা যাচ্ছে বাবা মা দুজনেই চাকরিজীবী, ছেলেমেয়েরা ওরা নিজেরা পেয়ার প্রেশার, ওদের বন্ধুবান্ধবের সাথে থাকার চেষ্টা করে। সো এটার কারণে একজন যদি আক্রান্ত হয়, এটা মহামারীর মতো অন্যদের ভিতরে এটা ট্রান্সমিট হয়ে যায়, সবার ভিতরে এখন চলে যায়, তারাও এখন আক্রান্ত হয়ে যাচ্ছে, তারাও ড্রাগ নেওয়া শুরু করে যাচ্ছে। সো এটা একটা আমার মতে ইম্পর্টেন্ট। সুতরাং একটা সামাজিক অনেক ধরনের ফ্যাক্টর আসলে এখানে জড়িত। স্যার, আমরা জানি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর হার্ম রিডাকশন, সাপ্লাই রিডাকশন এবং ডিমান্ড রিডাকশন 3টা স্তরে আসলে কাজ করছে। এই যে প্রিভেনশন, ট্রিটমেন্ট এবং রিকভারি, এই 3 স্তরের কোথায় আমাদের সবচেয়ে বেশি জোর দেওয়া প্রয়োজন বলে মনে করেন? দেখুন, আপনিও যেহেতু এই বিষয়গুলো সম্বন্ধে অবহিত, আমার মনে হয় যে আমি যেহেতু অল্পদিন হলো এই দপ্তরের দায়িত্বে এসেছি, আমার যেটা মনে হয়েছে, আমরা যদি দেশের ভেতরে সরবরাহটা যদি আমরা কমাতে পারি এবং তার সঙ্গে সঙ্গে আমাদের পরিবার এবং সমাজকে সচেতন করতে পারি, তাহলে মনে হয় মাদকের আগ্রাসন থেকে আমরা অনেকটাই রক্ষা পাবো।
জি, সেই সচেতনতা আসলে কোথা থেকে শুরু করা উচিত? পরিবার অবশ্যই। পরিবার হচ্ছে আমাদের মূল একটা সংগঠন, আমাদের বেসিক ভিত্তি হচ্ছে পরিবার এবং তারপরে সমাজ। আমরা যদি বাবা মা যদি যেভাবে সন্তানদের আগের দিনে দেখে রাখতেন, বিশেষ করে মাগরিবের আজান হওয়ার সঙ্গে সঙ্গে সন্তান যদি তার বাসায় না ফিরতো তাহলে একটা শাসন করা হতো। এখন পারিপার্শ্বিকতার কারণে বা যুগের পরিবর্তনের কারণে সেই জিনিসটা কমে আসছে। সন্তান কি করে ব্যস্ত বাবা মা সেগুলো খবরও রাখতে অনেক সময় পারেন না, বা পারিপার্শ্বিকতার বিভিন্ন চাপ থাকে। কিন্তু পরিবার যদি তার কোমলমতি সন্তানের প্রতি লক্ষ্য রাখে, বিশেষ করে 18 থেকে 23 বছর বয়স, এখন আরও বয়সটা কমে এসেছে, এখন দেখা যাচ্ছে ক্লাস 6 থেকে শুরু হচ্ছে বিষয়টা, তার যখন বয়সন্ধিকাল তখন থেকে মূলত এটা শুরু হচ্ছে। সেই সময় বাবা মা যদি একটু সচেতন হয়, একটু বন্ধুভাবাপন্ন হয়, তার সন্তান কি করে, তার কন্যা শিশু হোক বা ছেলে শিশুই হোক, উভয় শিশুর প্রতি যদি সে যথাযথ মনোযোগ দেয়, সন্তান কার সঙ্গে মেশে, কার সঙ্গে ঘোরে, কিভাবে সময় কাটায়, কোথায় যায়, এই বিষয়গুলো যদি তারা লক্ষ্য রাখেন এবং আমাদের বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান এবং সামাজিক যে বিষয় উদ্যোগগুলো রয়েছে তারা যদি সমন্বিতভাবে এগিয়ে আসে, তাহলে মনে হয় আমাদের এই কোমলমতি শিশুদের রক্ষা করা সম্ভব। স্যার, আমরা এই বিষয়ে আরও শুনবো। একটু ডক্টর ইফতেখার স্যারের কাছে যেতে চাই যে বর্তমানে দেশে মাদকাসক্তির চিকিৎসার মান ও পদ্ধতি আন্তর্জাতিক মান অনুযায়ী কতটা এগিয়েছে বলে আপনি মনে করেন? আন্তর্জাতিকভাবে ওরা তো অবশ্যই অনেক এগিয়ে বেশি আছে। আমাদের বাংলাদেশে তো আসলে কিছু টেকনিক্যাল ইস্যুস থাকে, কিছু এটা স্যাররা ভালো বলতে পারবে। আমরা স্যার চেষ্টা করতেছে এখন আমাদের নার্কোটিক্স ডিপার্টমেন্ট, সুরক্ষা বিভাগ, যে কিছু মেশিনারিজ আমাদের তো লাগবে ডিটেক্ট করার জন্য। সো এদিক দিয়ে আমরা একটু কিছুটা পিছিয়ে আছি। হয়তো আমরা আমাদের ডায়াগনোসিস ক্ষেত্রে আমরা আপ টু দ্য মার্ক এখনও যেতে পারিনি, যেখানে আমাদের ইউরোপিয়ান কান্ট্রি, আমেরিকা বা পার্শ্ববর্তী এশিয়ার অন্য কান্ট্রিগুলোতেই ওরা স্যালাইভা থেকে ডিটেক্ট করতে পারতেছে, ওরা সোয়েট থেকে ডিটেক্ট করতে পারতেছে, হেয়ার ফলিকল থেকে পারতেছে। আমরা হয়তো ডোপ টেস্ট করতেছি বা আরও এক্সট্রিম লেভেলে যেতে পারছি না, বাট হয়তো সুদূরের সামনে চলে আসবে বাংলাদেশে। সো ওরা অনেক এগিয়ে আসছে, বাট আমরা আমাদের চেষ্টা চালিয়ে যাচ্ছি। আমরা হয়তো সামনে এই টেকনোলজিগুলো বাংলাদেশে নিয়ে আসবো, ট্রেনিং প্রোগ্রামগুলো আমরা ইমপ্লিমেন্ট করব, তখন হয়তো আমাদের আরও কাজের সুবিধা হবে। একদমই তাই। স্যার, যে বিষয়টা নিয়ে আমরা বলতে চাচ্ছি যে ইনফ্রাস্ট্রাকচারের দিক থেকেও আমরা কিন্তু অনেকটুকু অপ্রতুলতা আছে, পিছিয়ে আছি। ম্যান পাওয়ারের দিক থেকেও যে পরিমাণ মাদক সেবী আমাদের দেশে রয়েছে সেই তুলনায় কিন্তু আমাদের ট্রিটমেন্ট ফ্যাসিলিটির জায়গাগুলো অনেকটুকু সীমাবদ্ধ। এই ক্ষেত্রে স্যার গভর্নমেন্টের আরও কী কী ধরনের কার্যক্রমগুলো নেওয়া হয়? প্রথমে একটু আমার নিজের অবস্থানটা পরিষ্কার করে দেওয়া উচিত। সেটা হচ্ছে যে আমাদের 64টা জেলায় আমাদের অফিস রয়েছে, 8টি বিভাগীয় কার্যালয় রয়েছে এবং 8টি গোয়েন্দা ইউনিট রয়েছে। কিন্তু মূল বিষয় যেটা হচ্ছে যে আমাদের 3000 জন লোকবল, আমাদের লোকবল কিন্তু 3000-এরও কম, এবং যারা ফাংশনালি কাজ করে অর্থাৎ মাদক নিয়ন্ত্রণের ক্ষেত্রে যারা কাজ করেন সরাসরি, তাদের সংখ্যা হচ্ছে 1622 জন। এই অল্প সংখ্যক জনবল নিয়ে আমরা চেষ্টা করে যাচ্ছি। আমাদের সব জায়গায় হয়তো ভেহিক্যাল ফ্যাসিলিটিও ওভাবে আমরা দিতে পারিনি, লজিস্টিক্স খুবই কম। সরকার সম্প্রতি আমাদের অস্ত্র, বিশেষ করে আত্মরক্ষার জন্য যে অস্ত্রের প্রয়োজন, কারণ হচ্ছে আপনারা জানেন যারা মাদক ব্যবসা করে তারা কিন্তু সংঘবদ্ধ এবং তারা অনেক শক্তিশালী হয়, তারা অস্ত্র এবং অর্থে বলীয়ান। তাদের সঙ্গে যদি আমাদের লড়াই করতে হয়, তাদের হাত থেকে যদি মাদকের এই চালানগুলো উদ্ধার করতে হয়, আমাদেরকেও শক্তিশালী হতে হবে এবং আত্মরক্ষা করতে হবে। তো সম্প্রতি আমরা অস্ত্রের লাইসেন্স, মানে অস্ত্রের অনুমতি পেয়েছি। আমরা বাংলাদেশ পুলিশের সহায়তায়, পুলিশ একাডেমি সারদায় আমাদের প্রথম ব্যাচকে ট্রেনিং করিয়েছি। আশা করছি এরপরে এই বছরে, নতুন অর্থ বছরে আমরা আরও আমাদের কর্মকর্তাদের ট্রেনিং করাবো এবং তার ফলে আমাদের ক্যাপাসিটি বিল্ডিং হবে। বিশেষ করে আত্মরক্ষার দিক যদি শক্তিশালী হয় তাহলে অভিযানগুলো আরও বেগবান হবে। সরকার সম্প্রতি আমাদের প্রায় 1400 কোটি টাকা ব্যয়ে 7টি বিভাগীয় শহরে, ঢাকা ছাড়া অন্যান্য শহরগুলোতে 200 বেড প্রত্যেকটিতে হসপিটালের অনুমতি দিয়েছেন। আমরা এগুলো হয়তো অচিরেই কাজ শুরু করতে পারবো, প্রকল্প বাস্তবায়ন শুরু হবে। তাহলে কিন্তু গোটা দেশে আমাদের অন্তপক্ষে মাদকাসক্তির চিকিৎসা নিরাময়ের যে অবকাঠামো, সেটার একটা চমৎকার একটা অগ্রগতি ঘটবে। আরও যারা বেসরকারি প্রতিষ্ঠানগুলো অনেকে আছে, তাদের অংশীদারিত্ব বা কোলাবোরেশনের গুরুত্ব আপনি কিভাবে দেখছেন বাংলাদেশে? চমৎকার একটা বিষয়, কারণ হচ্ছে যে দেশে আমরা বলি যে পাবলিক প্রাইভেট পার্টনারশিপ। আমি তো এসে এখানে দায়িত্ব নেওয়ার পরে দেখলাম এখানে চমৎকার একটা উদাহরণ তৈরি হয়ে আছে। কারণ হচ্ছে সরকারের 4টি মাত্র মাদকাসক্তি নিরাময় কেন্দ্র ছিল, কিন্তু বেসরকারি পর্যায়ে গোটা দেশব্যাপী আমাদের 398টি বেসরকারি কেন্দ্র কাজ করে। এটা চমৎকার একটা বিষয়, কারণ হচ্ছে তারা প্রায় দেশের সকল এলাকায় কাভার করেছেন, সকল জেলায় প্রায় কাভার করেছেন। এবং সরকার সব কিছু কাজ করতে পারে না একা, সরকারের করা সম্ভব নয়, কিন্তু সরকার ফ্যাসিলিটেট করতে পারেন এবং সরকার পরিবেশ তৈরি করে দিতে পারেন। তো মাননীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা মহোদয় বলছিলেন যে
এই অনুদানের পরিমাণও বাড়াতে হবে, তাদেরকে আরও এগিয়ে আসতে হবে এবং তাদেরকে স্ট্রেংথেন করতে হবে যেন সরকারের পাশাপাশি হাতে হাত রেখে তারা গোটা দেশে মাদকাসক্তি নিরাময় কেন্দ্রগুলো আরও চালু করতে পারে, আরও মানসম্পন্ন করতে পারে এবং আমাদের বেশিরভাগ জনগোষ্ঠী যেন আর উপকার এখান থেকে পেতে পারে। আমরা যে বিষয়টা নিয়ে কথা বলছিলাম সেক্ষেত্রে যদি আরেকটু জানতে চাই, একজন মাদকাসক্ত ব্যক্তি চিকিৎসা ও নিরাময়ের ক্ষেত্রে সবচেয়ে বড় চ্যালেঞ্জগুলো আপনারা কি ফেস করেন চিকিৎসা প্রদানের ক্ষেত্রে? না, প্রথমত হচ্ছে আমাদের অনেকগুলো চ্যালেঞ্জ নিতে হয়। তার ভিতর একটা হচ্ছে ওরা তো আসলে ভলেন্টারি আসে না, সো ওদেরকে নিয়ে আসতে হয়। তো এখানে প্রথমে আমি শুরু থেকেই শুরু করি, ওদের গার্জিয়ান লেভেলতেই আমরা অনেক প্রবলেম ফেস করি। তারা দিতেই চায় না, চিকিৎসা ক্ষেত্রে যে পাঠাবে, নিরাময় কেন্দ্রে পাঠাবে, তারা আসলে দিতে চায় না। এটা আমাদের জন্য বড় একটা চ্যালেঞ্জ। দেখা যাচ্ছে যে পেশেন্টের চেয়ে গার্জিয়ানদেরকে আমাদেরকে ম্যানেজ করতে অনেক বেশি বেগ পেতে হয়। ট্রিটমেন্ট সেন্টার বা রিহ্যাবের প্রতি নেতিবাচক ধারণা কিন্তু আমাদের দেশে রয়েছে। হ্যাঁ, তো ওদের ধারণা যে এখানে হয়তো অ্যাপ্রোপ্রিয়েট ট্রিটমেন্ট হবে না, অথবা দিয়ে হয়তো আরও বেশি খারাপের দিকে চলে যাবে, এই টাইপের একটা ধারণা ওদের ভিতরে থাকে। বাট আমাদের যেটা করতে হয়, গার্জিয়ানদেরকে প্রথমত এটা বোঝাতে হয় তাদেরকে, এটা একটা বড় চ্যালেঞ্জ তাদেরকে বোঝানো। ভর্তি করার পরও তো আরও বেশি ঝামেলা শুরু হয়ে যায়, কারণ তারা খুব অল্প সময়ে একটা আউটপুট রেজাল্ট আশা করে। এটা আমি ব্যক্তিগতভাবে খুব ফেস করি। এটা দীর্ঘমেয়াদী চিকিৎসা, এটা সময় লাগবে, এটা দীর্ঘমেয়াদী চিকিৎসা এবং এটা দেশের বাইরে 2 থেকে 3 বছর পর্যন্ত অ্যাক্টিভ ট্রিটমেন্ট থাকে। এটা মানে আমাদের রিহ্যাবিলিটেট পর্যন্ত নিয়ে যেতে হবে তাদেরকে, শুধু এখানে ডিটক্সিফিকেশন করে তাদের ছেড়ে দেওয়া যায় না। সো এই প্রবলেমগুলো আমরা ফেস করি গার্জিয়ান লেভেলে। আর এছাড়া আমাদের আসলে সরকার থেকে আমরা সাপোর্ট পাচ্ছি, তারা অনুদান দিচ্ছে আমাদেরকে কিছু অ্যাওয়ারনেস করার জন্য, আমাদেরকে কিছু ভাতা বা আমাদের সুযোগ সুবিধা তারা দিচ্ছে, বা আমরা যে কোনো প্রয়োজনে গভর্নমেন্ট সাপোর্টটা আমরা পাই। আমাদের নার্কোটিক্স ডিপার্টমেন্ট বা হেলথ আমরা যখন যেটা করি, তারা আমাদের সাপোর্ট দিচ্ছে। বাট এছাড়াও আমাদের যদি আরেকটু ফ্লেক্সিবিলিটি হতো পেশেন্ট অ্যাডমিশন এবং তাদেরকে নিয়ে আনা আমাদের সেন্টারে, কারণ ওদেরকে জোর করে আনার ব্যাপার থাকে, ক্যাচিংয়ের একটা রেসপন্সিবিলিটি থাকে। তো এখানে যদি আমাদেরকে একটু প্রশাসন একটু সহযোগিতা করে, তাহলে আমরা একটু ক্রিটিক্যাল পেশেন্ট বা খারাপ পেশেন্টগুলো ভর্তি করতে পারি। এবং স্যার আমরা জানি যে দীর্ঘ মেয়াদী চিকিৎসা পদ্ধতি, সেখানেও কিন্তু আমাদের কিছু বাধ্যবাধকতার জায়গা আছে। 6 মাস সে বেশি হয়তো আমরা চাইলেও রাখতে পারছি না যদি পেশেন্টের নিডও থাকে। এটা আমাদের অনেক সময় কিন্তু 6 মাস না, 1 বছরও লাগতে পারে, ভর্তি লাগতে পারে। কিন্তু অনেক সময় অনেক জায়গায় দেখা যায় যে 6 মাসের বেশি রাখার এখতিয়ার নিয়ম থাকে না, তখন আমাদের রিঅ্যাডমিশন করাতে হয়। সো এই ঝামেলাটুকু আছে, হয়তো সামনে এটা ঠিক হয়ে যাবে। আর আমাদের আরেকটা ব্যাপার, আমরা তো বায়াস সাইকোসোশিও মডেলটা ফলো করতে এই মুহূর্তে আমরা চেষ্টা করি, দেশের বাইরে যেটা খুব স্ট্রংলি মেনটেন করা হয়। কিন্তু বাংলাদেশে আসলে দেখা যায় যে আমাদের যে সোশ্যাল ওয়ার্ক বা সোশিওলজি ডিপার্টমেন্টে সোশ্যাল ওয়ার্ক যারা করেন, তাদের আরেকটু আমাদের যদি এখানে কিছু পোস্ট থাকে, যদি তারা আমাদের সাথে হাতে হাত মিলিয়ে কাজ করতে পারে, তাহলে এই প্রোগ্রামটা, এই চিকিৎসার পদ্ধতিটা আমার মনে হয় আরও অ্যাপ্রোপ্রিয়েট হবে, আরও বেশি ফল এখান থেকে চলে আসবে। স্যার আমরা এই কথার পরিপ্রেক্ষিতে যদি একটু জানতে চাই যে 6 মাসের বেশি কোনো রোগীকে রাখার ক্ষেত্রে যদি তার মানসিক অনেক ধরনের কোমরবিডিটিসও আমরা অনেক সময় দেখতে পাই, দীর্ঘমেয়াদী চিকিৎসা অনেক ক্ষেত্রে দরকার হয়, সেক্ষেত্রে কিছু আইনগত বাধার জায়গা থেকেও আছে। এই বিষয়টা নিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ধন্যবাদ। কারণ হচ্ছে যে আমরা সময়ের প্রেক্ষিতে অনেক কিছু আইন কানুন তো চেঞ্জ করি। এই ধরনের যদি সুনির্দিষ্ট কোনো প্রস্তাব আসে যেগুলো ফ্যাক্ট বেসড, অর্থাৎ বাস্তব চাহিদার প্রেক্ষিতেই যদি করতে হয়, সরকার অবশ্যই আইন পরিবর্তন করবে। কারণ হচ্ছে যে সরকার তো জনগণের জন্যই, এবং জনগণের যেটাতে কল্যাণ হবে, মাদকাসক্তি যদি নিরাময় করা সম্ভব হয়, সেই ধরনের সহযোগিতা অবশ্যই সরকার করবে। জি ধন্যবাদ স্যার। এই বিষয়ে আরেকটি প্রশ্ন রাখতে চাই যে মাদকাসক্তি নিরাময় কেন্দ্র সাধারণত আবাসিক এলাকাতেই প্রয়োজন হয়ে থাকে, কিন্তু ট্রেড লাইসেন্স এবং অন্যান্য অনুমোদন পেতে নানা বিধিনিষেধ কিন্তু থাকে আবাসিক এরিয়াতে। এই বৈপরীত্য নিরসনে কি কোনো নীতিগত উদ্যোগ আসলে নেওয়ার পরিকল্পনা রয়েছে কিনা? এটি যেহেতু আমি এখানে নতুন, এখনো সবকিছু বিষয় জেনে উঠতে পারিনি। আমার আজকে যেহেতু শুনলাম, আমি যদি ওরকম কোনো সুনির্দিষ্ট প্রস্তাব পাই, আমি মন্ত্রণালয় পর্যায়ে স্যারদের সঙ্গে কথা বলবো এবং আমি চেষ্টা করব এটা যেন একটা যৌক্তিক সমাধান করা সম্ভব হয়। কারণ হচ্ছে যদি আমরা ঠিকমতো পরিবেশ না দিতে পারি, তাহলে তো এটা করা সম্ভব হয় না। একদমই আমরা অবশ্যই চেষ্টা করব যেন ইতিবাচক কোনো কিছু হয়। আমরাও একইভাবে আশাবাদী। আমরা এই বিষয়ে আরও শুনবো ছোট্ট একটা বিরতির পর। দর্শক, মার্কেন্টাইল ব্যাংক এবং বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের সহযোগিতায় আপনারা দেখছেন মানসিক স্বাস্থ্য, হতাশা, মাদক ও সমাজের নানান অসঙ্গতির সমাধান নিয়ে অনুষ্ঠান মনের কথা। এই মুহূর্তে নিয়ে নিয়েছি ছোট্ট একটি বিরতি, পাওয়ার্ড বাই বেনিবুনন। বিরতির পর আমরা এই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আরও অনেক আলোচনা করব। আরটিভির সাথে থাকুন। বিরতির পর আবারও সবাইকে স্বাগত জানাচ্ছি মার্কেন্টাইল ব্যাংক এবং বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের সহযোগিতায় মনের কথা অনুষ্ঠানে পাওয়ার্ড বাই বেনিবুনন। আজকের পর্বের বিষয় আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস, শৃঙ্খল ভাঙার আহ্বান, সবার জন্য প্রতিরোধ, চিকিৎসা ও নিরাময়। স্যার আমরা যদি চিকিৎসার ক্ষেত্রে একটু আসি, যে আমরা জানি যে
মাদকাসক্তি একটা ক্রনিক রিল্যাপসিং ব্রেন ডিজিজ এবং পুনঃ আসক্তির অনেক ঝুঁকি থাকে। এই যে পুনঃ আসক্তির ঝুঁকিটা আসলে কেন থাকে, আমাদের এখানে সাইকোসোশ্যাল কোনো ফ্যাক্টরগুলো আসলে আরও রয়েছে কিনা, এবং ঝুঁকি কমাতে কী ধরনের চিকিৎসা আসলে প্রয়োজন? হ্যাঁ, এটা সঠিক, এটা একটা দীর্ঘমেয়াদী চিকিৎসা এবং এখানে কিন্তু ক্রনিক রিল্যাপসিং ব্রেন ডিজিজ রিল্যাপস হবেই, এটা হওয়াটাই স্বাভাবিক, কারণ এটা পুনর্বার এটা আক্রান্ত হতে পারে। সো এটার জন্য আমাদের যেটা করতে হবে, ট্রিটমেন্টের পরেই ওদেরকে ছেড়ে দেওয়া যাবে না, ওদেরকে টোটালি একটা ফলো আপের ভিতরে রাখতে হবে যেন তারা একটা চিকিৎসার আওতায় থাকে এবং তাদেরকে মনিটর করতে হবে। মনিটরটা শুধু যে আপনার পারিবারিকভাবে তাও না, যে সেন্টার বা যে হসপিটাল থেকে চিকিৎসাধীন আছে সেখান থেকেও তারা একটা নির্দিষ্ট টাইমে তাদেরকে ফলো আপের জন্য ডাকবে এবং তারা এটা ফলো আপটা ঠিক মতো করবে। এছাড়া আরেকটা যেটা ব্যাপার, রিহ্যাবিলিটেশন যে ব্যাপারটা, তাদেরকে শুধু মাদক থেকে বের করে মানে সুস্থ করাটাই বড় চ্যালেঞ্জ না, তাদেরকে পূর্ণ আগের জায়গায় তাদের একটা প্রোডাক্টিভিটি লাইফ, তারা যেন তাদের চাকরি ক্ষেত্রে, তাদের পারিবারিক সংসার ক্ষেত্রে ফিরে যেতে পারে। রিহ্যাবিলিটেশন যে তাদের এই ব্যাপারটা আমাদের মাথায় রেখে তাদেরকে সেভাবেই কাউন্সিলিং আমাদেরকে করে, এবং এখানে সোশ্যাল ওয়ার্কের এবং বড় একটা ভূমিকা আছে, তারা এই জিনিসটা কিন্তু মেনটেন করবে এবং তাদের কিন্তু একটা সাপোর্ট সিস্টেম লাগবে, যে জিনিসটা প্রয়োজন। আমাদের বাংলাদেশে এখন কিছু সাপোর্ট, এনএ সাপোর্ট, সাপোর্ট সিস্টেম আছে। এই সাপোর্ট সিস্টেমের মাধ্যমে তাদের যদি তারা একটু পাশাপাশি থাকেন তাহলে তারা সম্পূর্ণ রিল্যাপস থেকে তারা বেরিয়ে আসতে পারবে। রিল্যাপসের কোনো প্রবলেম হওয়ার কথা না। জি, অনেক ধন্যবাদ স্যার। এই যে আসক্ত ব্যক্তিদের চিকিৎসার পাশাপাশি তাদের সামাজিক পুনর্বাসন ও কর্মসংস্থানের যে বিষয়টা বারবার উঠে আসছে, এক্ষেত্রে সরকারি ভূমিকা আসলে কতটা কার্যকরভাবে ভূমিকা পালন করছে? ধন্যবাদ আপনাকে প্রশ্ন করার জন্য। কারণ হচ্ছে যে আমরা যে আমাদের সরকারি যে 4টি কেন্দ্র রয়েছে মাদকাসক্তি পুনর্বাসন কেন্দ্র, সেখানে কিন্তু আমরা রোগীর পাশাপাশি আমরা তাদের পরিবারের সদস্যদেরও কাউন্সিলিং করার ব্যবস্থা আছে। কারণ হচ্ছে যে শুধু রিহ্যাবিলিটেশনই নয়, রিইন্টিগ্রেশন করতে হবে আমাদের। উনি যখন সুস্থ হয়ে পরিবারে ফিরে যাবেন, পরিবারের সদস্যরা বা সমাজের যারা তার কাছাকাছি থাকবেন তারা যেন তার প্রতি সহানুভূতিশীল আচরণ করেন, তাহলে উনি আর ব্যাক করবেন না তার পূর্বের সেই মাদকাসক্তির জীবনে। কারণ বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় কোনো একটা মানসিক ট্রমা থেকে, কোনো একটা সামাজিক সমস্যা থেকে, পারিবারিক সমস্যা থেকে, কোনো একটা মানে ফ্রাস্ট্রেশন থেকেই উনি মূলত মাদকের আশ্রয় নিয়েছেন। আর বড় একটা অংশ তো থাকে কৌতূহল বা মানে অনুসন্ধিৎসা থেকে। আমরা যদি পুনর্বাসনের সঙ্গে সঙ্গে তার পারিবারিক যে এটা মানে উপযোজনও বলা যেতে পারে বা তার অভিযোজনও বলা যেতে পারে, সেখানে যেন তারা যথাযথভাবে সহায়তাটা পায় পরিবার থেকে এবং সমাজ থেকে, তাহলে মনে হয় তাদের জন্য অনেক ভালো হবে। সরকার তার ক্ষুদ্র সামর্থ্যের ভেতর দিয়েও চেষ্টা করে যাচ্ছে। রোগীর চিকিৎসার পাশাপাশি আমাদের কেন্দ্রগুলোতে আমরা তার পরিবারের বা তার ঘনিষ্ঠ বন্ধু যাদের সঙ্গে সে মেশে, যাদের সঙ্গে জীবনে সে জড়িত, তাদেরকেও কাউন্সেলিং করি যে এখান থেকে ফিরে গিয়ে উনি যেন একটা ভালো একটা কন্ডিশন অ্যাটমসফিয়ারে থাকতে পারেন। এবং এটা কিন্তু খুব ভয়াবহ একটা বিষয়, কারণ এত দ্রুত মাদকাসক্তি থেকে নিরাময় ঘটে না, যার ফলে লম্বা একটা প্রসেসের ভিতর দিয়ে যেতে হয়। পরিবারে যদি সেই তার আচরণটা যদি তার প্রতি সহানুভূতিশীল হয়, সমাজ যদি তার প্রতি সহানুভূতিশীল থাকে, একটা নিয়ন্ত্রিত জীবনযাপনের ভিতর যদি উনি থাকেন, তাহলে উনি পূর্ণাঙ্গভাবে সুস্থ হবেন। রিহ্যাব নিয়ে আমাদের বাংলাদেশে অনেক নেতিবাচক ব্যাপার আছে এবং এটার পরিবেশ নিয়েও মানুষের মাঝে অনেক ধরনের একটা ভয় ভীতির একটা বিষয় আছে। কিভাবে আসলে মনিটরিংগুলো করা হয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পক্ষ থেকে? এটা সত্য যে ঘটনা হচ্ছে, এটা কোনো ব্যবসা কিন্তু না। যারা আমাদের বেসরকারি পর্যায়ে যারা যে মাদকাসক্তি পুনর্বাসন কেন্দ্রগুলো পরিচালনা করেন, অনেকেই আসেন সেই তার অন্তরের টান থেকে, মনের টান থেকে এবং দেশের প্রতি দায়িত্ববোধ থেকে, সমাজের প্রতি দায়িত্ববোধ থেকে। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে দেখা যায়, আমি যখন মাঠ পর্যায়ে কাজ করতাম উপজেলা নির্বাহী অফিসার হিসেবে বা অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে যখন কাজগুলো করতাম, তখন আমি কিছু কেন্দ্র ভিজিট করতাম নিয়মিতভাবে। আমাদের সিভিল সার্জন মহোদয়ের প্রতিনিধিও থাকতেন। সেখানে যেটা দেখতাম যে বেশিরভাগ কেন্দ্রেই একটা নিয়ম কানুনের ভেতরে থেকে সরকার নির্ধারিত নিয়ম নীতি এবং একটা সমাজের প্রতি দায়বদ্ধতা থেকে পরিচালিত হয়। কিন্তু কিছু কিছু জায়গায় সেখানে ব্যবসায়িক একটা টেন্ডেন্সি লক্ষ্য করতাম, যেটা এটা খুবই কাউন্টার প্রোডাক্টিভ এবং রোগীদের প্রতি এবং সমাজের প্রতি, রাষ্ট্রের প্রতি একটা নেতিবাচক ধারণা তাদের পক্ষ থেকে তৈরি হয়ে যায়। এটা তো কোনো ব্যবসা না, কারণ হচ্ছে এটা একটা সেবাদানমূলক প্রতিষ্ঠান। আমাদের পরিবেশটা আসলে ওইভাবে তৈরি করতে হবে, সরকারেরও আমাদের সহযোগিতা থাকবে। স্যার, আমরা চিকিৎসার ক্ষেত্রে যখন দেখি যে বাবা মারা কিন্তু অনেক সময় সন্তানকে নিয়ে আসতে চান না, ডিনায়াল ফেজে থাকেন, কারণ সামাজিকভাবে তারা একটা বিচ্ছিন্ন হয়ে যান বা মাদকাসক্তি একটা অপরাধ হিসেবে আমরা বেশিরভাগ সময় দেখছি। এটা আসলে চিকিৎসার ক্ষেত্রে তার কত বড় একটা চ্যালেঞ্জ ফেস করেন এই বিষয়টা যদি জানতে চাই, এবং ডিক্রিমিনালাইজেশনের ভূমিকাটা আসলে কেমন হওয়া উচিত? না, এটা তো আসলে অপরাধ না, এটা অনেক গার্জিয়ান ভেবে বসে, বাট এটা একটা রোগ এবং এটা মস্তিষ্কের একটা রোগ এবং এটা চিকিৎসার প্রয়োজন। একটা বৈজ্ঞানিক সায়েন্টিফিক ওয়েতে এটা চিকিৎসার প্রয়োজন। চিকিৎসা এখান থেকে বের হওয়া আসা সম্ভব না।
সো এটাকে চিকিৎসার আওতায় আনতে হবে। গার্জিয়ানকে আমরা বোঝানোর চেষ্টা করি এবং তাদেরকে আমরা মোটিভেশনও দেই, এবং তারাও আসলে কিছুটা মানসিকভাবে কিছুটা আক্রান্ত হয়ে যায়, কারণ যাদের সন্তান মাদকাসক্ত মানসিকভাবে অসুস্থ থাকে তারাও কিন্তু খুব মানসিকভাবে সুস্থ থাকেন না। সো তাদেরকেও আমাদের কাউন্সেলিং করতে হয়, সাপোর্ট সিস্টেম দিতে হয়, এবং তাদেরকে এনশিওর করতে হয় যে আপনার সন্তানকে নিয়ে আসেন। আমরা বৈজ্ঞানিকভাবে, আমার নিজের একটা সেন্টার আছে অ্যাথান লিমিটেড, সো আমি নিজে এটা পরিচালনা করি। তো আমি তখন দেখি যে গার্জিয়ানরা যখন আসে তাদেরকে বুঝাই যে আপনারা নিয়ে আসেন, চিকিৎসা আওতায় নিয়ে আসেন, চিকিৎসা নেন। হ্যাঁ, এখন সময় একটু দীর্ঘমেয়াদী লেগে যায়, ডিটক্সিফিকেশন করতে হয়, তাকে কাউন্সেলিং ফেজ পার করতে হয়, তারপর তাকে আমরা ছাড়ি। সো আমরা তাদের সাথে খুব চেষ্টা করি যেন পরিবারও আমাদেরকে সহযোগিতা করে, আমরাও পরিবারকে সহযোগিতা করি, এবং একটা বৈজ্ঞানিক চিকিৎসার মাধ্যমে সে যেন সুস্থ জীবনে ফিরে যেতে পারে। সুতরাং চিকিৎসা নিয়ে সচেতনতারও কিন্তু অনেকটুকুই অভাব রয়েছে, কারণ আমরা এই বিষয়টা আসলে অনেকটুকু অবগত না। স্যার, এই যে প্রতিরোধ এবং সচেতনতামূলক কার্যক্রম নিয়ে গুলো আসলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কিভাবে পরিচালনা করে থাকে, এবং সচেতনতার জায়গা থেকে আসলে কি কি ভূমিকাগুলো পালন করা হয়? আপনি জানেন যে আমাদের যখন হার্ম রিডাকশনের যে স্ট্র্যাটেজি রয়েছে, সেখানে কিন্তু শিক্ষা প্রতিষ্ঠান বা ধর্মীয় প্রতিষ্ঠানগুলো অনেক বড় একটা অংশ নিয়ে আছে। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আমাদের জেলা পর্যায়ের কর্মকর্তাগণ যান, যোগাযোগ করেন, বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করেন, অন্যান্য সামাজিক যারা প্রতিষ্ঠানে কাজ করেন, বিশেষ করে এনজিও গ্রুপ বা অন্যান্য সামাজিক প্রতিষ্ঠান, তাদের সঙ্গে মিলে আমরা অ্যাওয়ারনেস বিল্ডিংয়ের কাজগুলো করছি। কারণ হচ্ছে ব্যাপক জনগোষ্ঠীকে যদি আমরা সচেতন না করতে পারি, তাহলে কিন্তু কোনো কার্যকর সামাজিক আন্দোলন গড়ে তোলা যায় না। আমরা যে স্লোগানটা ইউজ করি, মাদককে না বলুন, কারণ মাদক একজন ব্যক্তিকে নয়, একটি পরিবার এবং সমাজকে ধ্বংস করে এবং রাষ্ট্র ক্ষতিগ্রস্ত হয়। আমরা সেভাবে সমন্বিতভাবে উদ্যোগ নেওয়ার চেষ্টা করছি, এবং এটা আমাদের একটা নৈমিত্তিক একটা কাজের অংশ। একদমই স্যার। এখন যখন ডিজিটালাইজেশন হচ্ছে, আমরা দিন দিন প্রযুক্তির দিক থেকে আরো অনেক বেশি অ্যাডভান্স হচ্ছি, তো সেই জায়গা থেকে আমরা দেখি যে সবার হাতেই এখন মোবাইল, তো রিলস বা সব কিছুর মাধ্যমে কিন্তু আমরা মাদক নিয়ে অনেক সচেতনতা চাইলে তৈরি করতে পারি। এই যে প্রত্যেকটা ছোট ছোট ড্রাগস আছে, তার কনসিকুয়েন্সগুলো কি, সেগুলো কি এরকম ডিজিটালাইজেশনের মাধ্যমে মানুষের মাঝে আরো ব্যাপকভাবে পৌঁছে দেওয়ার কোনো পরিকল্পনা আছে কিনা? না, আপনি চমৎকারভাবে বলেছেন। মুদ্রার যেমন এপিঠ ওপিঠ দুটো পিঠ থাকে, ঠিক প্রযুক্তিরও ভালো এবং মন্দ দিক রয়েছে। তা আমাদের ছোটবেলায় আমাদের সময় আমরা দেখেছি যে যখন মোবাইল ছিল না, তখন কিন্তু মাঠে খেলাধুলা হতো, লাইব্রেরিতে আমরা লাইব্রেরিতে যেতাম এবং বই পড়তাম। কিন্তু সেই জায়গাটি এখন খেলার মাঠ এবং লাইব্রেরির বা বই পড়ার স্থানটি দখল করেছে মোবাইল ফোন এবং আইওটি, ইন্টারনেট অফ থিংস, যার ফলে বাচ্চারা কিন্তু সেগ্রিগেটেড হয়ে যাচ্ছে, তারা আর ইন্টিগ্রেটেড থাকছে না। এখানে কিন্তু মূল ক্ষতিটা হয়েছে সমাজের। আপনি যেভাবে বললেন, আমরা আসলে এইভাবে, যেহেতু এটা একটা সামাজিক ব্যাধির দিকে যাচ্ছে, সমাজ আক্রান্ত হচ্ছে, পরিবার আক্রান্ত হচ্ছে, চমৎকার একটা উদ্যোগ হতে পারে মোবাইল রিলসের মাধ্যমে মাদক বিরোধী প্রচারণা চালানো। স্যার, সবার জন্য চিকিৎসা ও নিরাময়, এই যে বার্তাটা আমরা প্রচার করছি, এই বার্তাটিকে বাস্তব রূপ দিতে আমাদের আরো কি কি পদক্ষেপ গ্রহণ করা উচিত বলে মনে করেন? প্রথমত হচ্ছে অ্যাওয়ারনেস, মানুষকে আগে বোঝাতে হবে কি কি খারাপ দিক আছে। এই জিনিসগুলো কিন্তু আগে মানুষকে জানাতে হবে। মানুষ তো জানেই না আসলে এটা খারাপ দিক কি। অনেকে ভাবে যে আমার ছেলে সিগারেট খাচ্ছে, সেখান থেকে কাজে চলে যাচ্ছে, আচ্ছা ঠিক আছে, অত ছেড়ে দিবে। কিন্তু এইটার কুফলতা, এইটার মানে কতটা ভয়ঙ্কর গ্রাস করতে পারে, এই জিনিসটা আমার মনে হয় প্রতিটা স্তরে, পরিবার থেকে শুরু করে, স্কুল থেকে শুরু করে, প্রত্যেকটা পর্যায়ে যদি আমরা একটা অ্যাওয়ারনেস ক্রিয়েট করি, সচেতনমূলক প্রোগ্রামগুলো করি, মানুষকে আগে বোঝাতে পারি, তাহলে আমার মনে হয় এখান থেকে অনেকটুকুই সমাজ বেঁচে যাবে, বের হয়ে আসবে সেখান থেকে। সুতরাং সচেতনতার কোনো বিকল্প নেই। জি স্যার, আমরা এখন দেখি যে আসলে ডার্ক ওয়েব ইউজ করে বা বিটকয়েন ইউজ করে অনেকভাবেই কিন্তু নানান ধরনের মাদকের অনুপ্রবেশ কিন্তু ঘটছে, এবং সোশ্যাল মিডিয়াতে কিছু কিছু প্রাইভেট গ্রুপ আছে যেখানে কিন্তু হোম ডেলিভারি পর্যন্ত হয়। তো এই ক্ষেত্রে আসলে প্রযুক্তির দিক থেকে আমরা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর আরো কিভাবে কাজ করছে? যে অনেক ধন্যবাদ এই প্রশ্নের অবতারণা করার জন্য। আমি যখন এখানে দায়িত্ব নিলাম, তারপর থেকে চেষ্টা করে যাচ্ছি যে একটা নিড অ্যানালিসিস করার, আমার নিজেকে অ্যানালিসিস করার, যে আমরা কোন পর্যায়ে রয়েছি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এবং এর কার্যক্ষমতা কি পর্যায়ে রয়েছে। আমরা যে নিড অ্যানালিসিস করেছি এবং তার প্রেক্ষিতে আমরা চেষ্টা করছি আমাদের দেশীয় এবং বৈদেশিক যে বন্ধুরা রয়েছেন, সহযোগী বন্ধুরা রয়েছেন, ডেভেলপমেন্ট পার্টনাররা রয়েছেন, তাদেরকে নিয়ে যে আমাদেরকে যদি ড্রাগের মতো এরকম একটা ভয়ঙ্কর বিষয়ের সঙ্গে লড়তে হয় এবং দেশকে মুক্ত রাখতে হয়, দেশকে মাদকাসক্তির এই করাল গ্রাস থেকে উদ্ধার করতে হয়, তাহলে আমাদের সক্ষমতা অর্জন করতে হবে। এই জন্য আমরা ক্যাপাসিটি বিল্ডিং সেমিনার করছি, আমরা ক্যাপাসিটি বিল্ডিং বিভিন্ন প্রজেক্ট নেওয়ার চেষ্টা করছি, এবং আমরা একটা সাইবার ইউনিট গঠন করার জন্য প্রস্তাব দিচ্ছি আমাদের মন্ত্রণালয়কে, এবং আশা করি সেটাও আমরা পারবো। কারণ সাইবার ওয়ারফেয়ারটাই এখন মূল। কারণ আমাদের যদি ইন্টারনেট বেসড যে ওয়ারফেয়ারগুলো হচ্ছে, সেখানে কিন্তু মাদকও অনেক বড় একটা বিষয়,
আপনারা নার্কো ট্রেড এবং নার্কো কারেন্সির কথা জানেন। মাদকের সঙ্গে অর্থ এবং অস্ত্র এবং সন্ত্রাস তিনটাই কিন্তু অঙ্গাঙ্গিভাবে যুক্ত। কারণ মাদক বিক্রির টাকায় এই অস্ত্রও কেনা যায়, সন্ত্রাসও তৈরি করা যায়, দেশকে অস্থিতিশীল করা যায়। আমরা চেষ্টা করছি আমাদের সাইবার একটা ইউনিট গঠন করে সেই সাইবার লেভেলে এই যে বিষয়গুলো হয়, ডার্ক ওয়েব বা অন্যভাবে বিটকয়েন বা ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে যে লেনদেনগুলো হয় সেগুলো ডিটেক্ট করার এবং সেখান থেকে আমাদের তরুণ সমাজকে মুক্ত রাখার। স্যার, এই ক্ষেত্রে আমরা অনেক সময় দেখি যে মাদক অভিযানগুলো যখন পরিচালনা করা হয় আমরা কিন্তু ম্যাক্সিমাম ক্যারিয়ারদেরকেই আসলে আমরা ধরতে পারছি বা দেখছি, এবং যারা মাদকের পেছনে একটা বড় ধরনের যে সিন্ডিকেট থাকে তারা কিন্তু বিভিন্ন ধরনের রাজনৈতিক আশ্রয় প্রস্তাব বা বিভিন্ন জায়গা থেকে কিন্তু আসলে তারা একটা পর্দার আড়ালে থেকে যাচ্ছেন। তো এই বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের না, এটা ঠিকই বলেছেন। কারণ হচ্ছে যে আমরা যখন বিভিন্ন অভিযান পরিচালনা করি, যারা বহন করে মূলত তাদেরকে আমরা মালামাল সহ ধরতে পারি, এখানে উদ্ধার অভিযান হয়। কিন্তু তারা এমনভাবে যারা মাদক ব্যবসায়ী বা যারা মাদকের পেছনের গডফাদার এবং সমাজের বিভিন্ন লেভেলে, আমি একটা বিষয় বলি এখানে, এটা দেশবাসীর জানা দরকার। মাদকের সঙ্গে সমাজের, যেহেতু আমরা সামাজিক জীব, সব আমাদের চারপাশে যা কিছু আছে তা নিয়ে আমাদের সমাজ, এটা আমরা জেনে আসছি ছোটোবেলা থেকে। সমাজের এমন কোনো জনগোষ্ঠী নেই, এমন কোনো স্তর নেই যারা মাদক ব্যবসা বা মাদকের এই যে রমরমা অবস্থার সঙ্গে যুক্ত নয়। আমরা যখনই অভিযানে গিয়েছি আমরা টের পেয়েছি সমাজের এমন অনেক মানুষ যুক্ত থাকেন যারা সামনে একরকম আচরণ করেন, কথা বলেন, কিন্তু তাদের পেছনের রূপটা অন্য। এবং এই ধরনের ক্ষমতাবান মানুষদের পৃষ্ঠপোষকতাই কিন্তু মাদকের বিস্তার। এবং তাদের সঙ্গে যদি আমাদেরকে বিভিন্নভাবে লড়তে হয় তাহলে আমাদেরও ক্ষমতায়িত হতে হবে। সুখের বিষয়, আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা মহোদয় সেই সক্ষমতা বিনির্মাণে উনি আমাদেরকে কথা দিয়েছেন এবং আমাদেরকে উৎসাহ দেন। উনি আমাদের অভিভাবক। আমরা চেষ্টা করে যাচ্ছি আমাদের ক্ষুদ্র সামর্থ্য দিয়ে বাংলাদেশ পুলিশ, বর্ডার গার্ড, বাংলাদেশ কোস্ট গার্ড, র্যাব, অন্যান্য আইন প্রয়োগকারী সংস্থার সমন্বয়ে আমরা দেশকে মাদক মুক্তির এবং এই ধরনের গডফাদারদের কাছে পৌঁছানোর চেষ্টা করছি। এই উদ্যোগগুলো অব্যাহত থাকুক এবং আরও সুন্দরভাবে আমরা মাদককে নিয়ন্ত্রণ করতে পারি সেই আশাবাদী ব্যক্ত করছি। স্যার, আমরা যে বিষয়টা নিয়ে একটু অবতারণা করতে যাই, যে স্লিপিং পিল বা যে কোনো ধরনের সিডেটিভকে আমরা অনেক বেশি দেখতে পাচ্ছি মিসইউজ করা হয়, এবং সেটা প্রেসক্রাইব ড্রাগকে কিন্তু ফার্মেসিতে বিভিন্ন জায়গায় গিয়ে গিয়ে কিন্তু অনেকটুকু সংগ্রহ করা হয়। তো এই ক্ষেত্রে আসলে কোনো আইনগত ইয়েতে আসা উচিত কিনা, বা কী ধরনের কৌশল আসলে নীতি নির্ধারণের জায়গা থেকে প্রয়োগ করা যেতে পারে? স্লিপিং পিল এখন একজন ফিজিশিয়ান তো ডেফিনেটলি তার প্রেসক্রিপশন দিতেই পারে, এটা দিতে হয় আমাদেরকে, বাট একটা নির্দিষ্ট ডোজে আমরা দিয়ে থাকি, একটা লিমিটেড ডোজ যেটা হিসাব করে দেওয়া হয়। কিন্তু আনফর্চুনেটলি দেখা যায় যে একজন পার্সন প্রেসক্রিপশনের দোকানে গেল এবং সে 1 মাসের পুরো 30টা ট্যাবলেট সে কিনে ফেললো। এখন যে 30টা ট্যাবলেট সে করলো কি, সে 3 দিনেই খেয়ে ফেললো, ওভারডোজ করে ফেললো। সো এখন এভাবে এটা ইটস ভেরি ডিফিকাল্ট, মানে তাকে যদি এখন সে যদি অ্যাবিউজ করে তাহলে তো এটা আমাদের কিছু করার নাই কিছু। এর জন্য যেটা করতে হয়, ডক্টর সবসময় যখন স্লিপিং পিল এখন আমরা যখন দেই, আমরা উল্লেখ করে দেই যে এটা কিন্তু সেডেটিভ, আপনাকে একটা লিমিটে খেতে হবে, এবং প্রয়োজনে আমরা গার্জিয়ানকে এটাও বলি যে আপনার হাতে করে তাদেরকে একটা করে দিয়ে তাদেরকে খাওয়াবেন। কখনই পেশেন্টের হাতে এইভাবে কোনো ওষুধগুলো সব দিয়ে দিবেন না, কারণ সে তো অ্যাবিউজ করতে পারে জিনিসটা। সো এভাবে আমরা সতর্কতা থাকার চেষ্টা করি। বাট এছাড়া আনফর্চুনেটলি তারা একই প্রেসক্রিপশন 3-4 দোকান থেকে ফার্মেসিতে যাচ্ছে, তারা পারচেস করতেছে এবং এটা খেয়েও নিচ্ছে, গার্জিয়ান জানেও না সে কতগুলো কিনলো। সো সেখান থেকে দেখা যায় যে একটা বেনজোডায়াজেপিন অনেক বেশি কনজিউম করতেছে, সেখান থেকে তারা নেশায় চলে যাচ্ছে। এটা তো ডিপেন্ডেন্সি অ্যাডিকশন। সো এভাবে তারা আক্রান্ত হয়ে যাচ্ছে। এবং এই ক্ষেত্রে স্যার আমরা দেখছি দেশের বাইরে কিন্তু একটা আইডি এরকম ক্রিয়েট করা থাকে, এবং চাইলেও কিন্তু অনেক ফার্মেসি থেকে একই রকম ওষুধ কেনা যায় না। তো সেই জায়গা থেকে আসলে কোনো ডিজিটালাইজেশনের কোনো সুযোগ আছে কিনা আমরা প্রযুক্তিকে ভালোভাবে প্রয়োগের ক্ষেত্রে? অবশ্যই প্রযুক্তির এই সুবিধাগুলো তো আমরা আত্মস্থ করতে পারি, নিজের প্রতিষ্ঠানে ব্যবহার করতেই পারি। তো এটার সঙ্গে আমাদের স্বাস্থ্য অধিদপ্তরের অনেক বড় ভূমিকা রয়েছে। ওনারা যেহেতু ড্রাগ এগুলো নিয়ন্ত্রণ করেন, ওষুধগুলো নিয়ন্ত্রণ করেন, এখন আমরা তাদের সঙ্গেও কোলাবোরেশনে যেতে পারি। আমরা চেষ্টা করি আমাদের প্রেক্ষিত থেকে যে যেন মাদকাসক্তি হয় এরকম ওষুধ যেন খোলা বাজারে বিক্রি না হয়। আমরা কয়েকদিন আগে পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়েও জানিয়েছি যেগুলো খোলা বাজারে বিক্রি করা উচিত নয়। একদমই স্যার, অনেক ধন্যবাদ। আমরা আশা করছি এই প্রতিরোধের জায়গায় আমরা আরও এগিয়ে যাব। স্যার, একদম সর্বশেষ চিকিৎসার জায়গা থেকে যদি কিছু বলেন। চিকিৎসার জায়গা থেকে আমরা বলতে চাচ্ছি যে আপনাদের যদি পরিবারে কেউ মাদকাসক্ত থেকে থাকেন, দয়া করে আপনি নিকটবর্তী আপনারা হাসপাতালে চলে আসুন। প্রত্যেকটা জেলাতেই এখন মেডিকেল কলেজ বা মোস্ট অফ দ্য মেডিকেল কলেজে এবং আপনার সরকার নিরাময় কেন্দ্র কিন্তু অনেক
প্রতিটা জেলায় ইনফরমেশন দেওয়ার মতো কেউ না কেউ থাকছেন, তো তাদের কাছে যান। আর আমাদের ঢাকাতে তো অনেক স্ট্রং, আমাদের ঢাকাতে কেন্দ্রীয় মাদকাসক্ত নিরাময় কেন্দ্র আছে, এটা অনেক বড় এবং লার্জার স্কলে কাজ করছে। এছাড়া আমাদের ন্যাশনাল ইনস্টিটিউট অফ মেন্টাল হেলথ এবং বিএসএমইও, যেটা আপনার শাহবাগে আছেন, সেখানেও কিন্তু আপনারা যেতে পারেন। এদের ডিপার্টমেন্টই আছে, হ্যাঁ, মনোরোগবিদ্যা বিভাগে কিন্তু মাদকাসক্ত নিয়ে কাজ করা হচ্ছে। সো আপনারা সেখানে চলে আসুন। এছাড়া প্রাইভেট যারা আপনার প্রতিষ্ঠানগুলো আছে, রিহ্যাবিলিটেশন সেন্টারগুলো আছে, যেগুলো রেজিস্টার্ড বা গভর্নমেন্ট ভুক্ত, এইসব জায়গাতে আপনি যান যেখানে ডাক্তার আছেন, তারা আপনার সাহায্য করবে। তারা সাহায্য করবে, যদি ভর্তি থাকা লাগে ভর্তি করে নিবে। সো আপনারা আসুন, চিকিৎসা নেন। এটা একটা রোগ, চিকিৎসা নিলে এটা সুস্থ জীবনে ফিরে যেতে পারবেন। সো এটাই কামনা, আপনারা চিকিৎসা এটাকে রোগ হিসাবে দেখেন এবং চিকিৎসকের কাছে যে চিকিৎসা নেন। জি, অনেক অনেক ধন্যবাদ স্যার, আপনাকে অনেক ধন্যবাদ আপনার মূল্যবান সময়ের জন্য। আশা করছি আজকের অনুষ্ঠান থেকে দর্শকরা অনেক বেশি উপকৃত হয়েছেন এবং আপনাকে আমরা আবার আমাদের অনুষ্ঠানে পাবো এই আশাবাদ। আরটিভিকেও ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ, আরটিভিকেও ধন্যবাদ। জি দর্শক, মাদকের বিরুদ্ধে লড়তে হলে ভিতর থেকে লড়াই করুন, নিজেকে সবার আগে বদলান, নিজে মাদক তথা ধূমপান মুক্ত হন, তারপর খেয়াল করুন নিজের পরিবারের সদস্যদের প্রতি। পরিবারের যদি কেউ মাদকাসক্ত হয় তবে তাকে আগে ভালোবাসা ও সুচিকিৎসা দিয়ে সঠিক পথে আনুন। আসুন সরকারের পাশাপাশি আমরা প্রত্যেকে সচেতন হয়ে মাদক মুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যাশাকে বাস্তবে রূপদান করি, এবং সেটা সম্ভব। মাদক বা ধূমপান বিরোধী যে যাত্রা আজ শুরু করবেন, স্বপ্নের যে বীজটি আজ আপনি বপন করবেন, তা কিন্তু আগামী দিনে আপনার প্রেরণা হয়ে থাকবে, সুফল বয়ে আনবে, যার ফল ভোগ করবে আপনার সন্তান, আপনার পরিবার, আমাদের সমাজ এবং সর্বোপরি প্রিয় বাংলাদেশ। আজকের মতো বিদায় নিচ্ছি মার্কেন্টাইল ব্যাংক এবং বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক নিবেদিত আরটিভির মনের কথা অনুষ্ঠান থেকে, পাওয়ার্ড বাই বেনিবুনন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেশকে ভালোবাসুন আর অবশ্যই নিজেকে মাদক মুক্ত রাখুন।